ভাই আমি যে সময় আমার কোর্টে উঠাইবো তারপরে আমার একটা কথা আছে আমার নির্মমতা। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আসিয়ার পুরো শরীরে যতটুকু ক্ষত, ঠিক ততটুকু ক্ষত কি আপনার আমার সবার হৃদয়ে নাই আজকে? তিলে তিলে শেষ করছে। ওরে আমার আবার একটা ফুটা দিবেন, ওরা আমি ফুটা দিলাম শেষতে চাই। তো আমার আত্মা শান্তি পাবে, নাহলে আমার আত্মা শান্তি পাইব না। আমি মানুষ বলি না, তাদেরকে মানুষ বলে নেই, এক কথা তারা হায় না, তারা মানুষরূপী পশু। কি নৃশংসতা, কি অবশ্যই টেনশন ফিল করবো। টেনশন ফিল করার কোনো না করার কোনো কারণ নাই। কারণ দেখেন, আমরা সবাই কিন্তু সামাজিক জীব, আমরা পারিবারিকভাবে সবাই, আমরা কিন্তু সবার পরিবার নিয়ে বসবাস করি, সমাজে বসবাস করি, এবং এই সমাজের ভেতরে লুকিয়ে থাকে হায়নাগুলাই কিন্তু সমাজের এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা কিন্তু তাদেরকে এই ধরনের নরপশুদের কাছ থেকে তো আমরা অবশ্যই আমরা ভীত, তো অবশ্যই। কারণ আমারও সন্তান আছে, আমারও সংসার আছে ভাই, আমার আশেপাশে যে আমার পরিবারগুলো আছে তাদের সন্তান সংস্কার আছে ভাই। তো তাদের তো রক্ষার দায়িত্ব তো আমাদের সব, সামাজিকভাবে আমাদের সবারই। তো যখন আমরা যে আপনি যে পোস্ট করলেন, আমি যখন আমার পেশার কাজে বাইরে থাকি তখন আমি ভিউ থাকি না, অবশ্যই ভিউ থাকি। আমি তখন প্রায়ই ফোন করি, বাসা খবর নেই, যখন সুযোগ পাই আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফোন করে কী অবস্থা না অবস্থা, স্কুলের কী অবস্থা বা কলেজের কী অবস্থা বা ওয়াইফে কেমন কী অবস্থা। এগুলো আগের চেয়ে আর বেশি মানে বেড়ে গেছে এগুলো খবর নেওয়াটা। তার কারণ হচ্ছে এই যে অস্থিরতাগুলো বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। আর আপনি জিনিস খেয়াল করে দেখবেন, আসিয়া রেপ হলো কার কাছে? এই মেয়েটি কার কাছে আজকে সে এই তার যে দুর্ঘটনার শিকার হলো, সে তার আপন দুলাভাইয়ের বড় ভাই, আপন দুলাভাইয়ের বাবা, মানে তার আপন বোনের শ্বশুর। গতকালকে আমি অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখি, এবং টেলিভিশন দেখা মানে আমি কিন্তু বিনোদন অনুষ্ঠান দেখি না, আমি নিউজ চ্যানেলগুলোই বেশি দেখি, এবং অনেক নিউজ চ্যানেলগুলো সেক্ষেত্রে আমি দেখি। চ্যানেল আই থেকে শুরু করে যা যা আছে সবই দেখি যতটুকু সময় পাই। কালকে চ্যানেল 24 একটা নিউজ দেখলাম, চট্টগ্রামে এক বাবা তার 10 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে। আপনি এর চেয়ে আর কি হইতে পারে ব্যাপারটা, বলেন আমাকে। যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে, আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে, সেই শিক্ষক দ্বারা আমি রেপ্ট হচ্ছি। যেই মসজিদের ইমাম সাহেব দ্বীন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে, সেই ইমাম সাহেব একজন রেপিস্ট। আপনার সমাজের কোন অংশ থেকে কাকে বাদ দিয়ে কথা বলবেন? সো এই যে ঘটনাগুলো ঘটছে, পরিকল্পিত না অপরিকল্পিত, তাতে কোনো রাজনৈতিক যোগসাজশ আছে কিনা, তাতে কোনো মহলের কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার যোগসাজশ আছে কিনা না আছে সেটা আমি ক্লিয়ার না। বাট আমার ক্লিয়ার একটা ব্যাপারে, দিস শুড বি স্টপ, এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত যে যারা ভয়ে কোনোদিন কেউ রেপ করার চিন্তাও মাথায় না আনতে পারে। দেখেন একটা কথা বলি, যেটা একটু আগে বলছিলাম, ফ্যাসিস্ট সরকারের আমলে আমেরিকা হঠাৎ করে কিন্তু আমাদের স্যাংশন দিয়ে দিল যে যারা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা অপকর্ম যদি থাকবে, নির্বাচন যারা ম্যানিপুলেট করার চেষ্টা করবে, তারা সবাই স্যাংশনের আওতায় চলে আসবেন, তারা ভিসা পাবে না। আলটিমেটলি কিন্তু মানুষ ভয় পেয়ে গেল, র্যাব কিন্তু এক্সট্রা জুডিশিয়ালি কিলিং বন্ধ করে দিল। আপনি যদি এই সমস্ত ব্যক্তিদেরকে আভ্যন্তরীণ স্যাংশন দেন যে তাদের কাছে সমাজের কোনো লোক তাদের সাথে মিশবে না, কোনো ওষুধ দোকানদার তার কাছে ওষুধ বিক্রি করবে না, কোনো মুদির দোকানদার তার কাছে চাল বিক্রি করবে না, কোনো মাছ ব্যবসায়ী তার কাছে মাছ বিক্রি করবে না, কোনো চিকিৎসক তার চিকিৎসা দেবে না, এই সমস্ত তাকে যদি বঞ্চিত করে দেন, তখন তার কোনো পুরোবারকে বঞ্চিত করে দেন, তখন কিন্তু দেখবেন যে সে ভয়ে তার, এবং এটা একটা তার শাস্তি হবে, তার তো শাস্তি হবেই প্রচলিত আইনে, তো পাশাপাশি তাকে সামাজিকভাবে বয়কট করে দিতে হবে। আমি মনে হয় আপনার খেয়াল করেননি, গতকালকে মনে হয় মন্ত্রিপরিষদের আলোচনায় মনে এটা 90 দিন করা হয়েছে, এবং এটা নন বেলেবল। যদি তার 10 বছরও লাগে বিচার হয়ে, 10 বছরে সে বেল পাবে না। এটা নতুন একটা সিস্টেম তারা করেছে, জানেন ইমপ্লিমেন্ট কতটুকু হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার দুঃখ ওই জায়গাটা না ভাই, আমার কথাটা হচ্ছে যে ভিকটিম, যে মেয়েটা, তার ছবিটা আপনি টোটাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন, কিন্তু যে অপরাধী তার কোনো ছবি আপনারা দিলেন না কেন? তাকে মানুষ ঘৃণা করতে পারে, তাকে মানুষ রাস্তাঘাটে জুতা দিয়ে জুতা পিটা করতে পারে, তার কোনো ছবি কেন দেওয়া হলো না সোশ্যাল মিডিয়াতে? কিন্তু যে ভিকটিম, যে বাচ্চা মেয়েটা, তার একটা জীবন, তার একটা ভবিষ্যৎ সামনে রয়ে গেছে, তার ছবি দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ভরে দিলেন না। দেখেন, আপনারা দেখেছেন যে 5ই আগস্ট 2024-এর পূর্ববর্তী যে সরকার, দীর্ঘ 15 বছর সরকার ক্ষমতায় ছিলেন, তারা প্রশাসনকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছিলেন, যার ফলে এই সরকারের পতনের পরে সেই দলীয় বাহিনী কিন্তু সে ঠিকমতো তাদের কাজগুলো করছিল না, তাদের রুটিন কাজ, তাদের প্রতিদিনকার কাজ তারা করছিল। আপনারা জানেন যে বেশ কিছুদিন কোনো থানায় কোনো পুলিশ কর্মকর্তা ছিল না, কোনো পুলিশ অফিসার ছিল না, কেউ থানায় ডিউটি করে নাই।
এবং তাদের দোষরা এখনও অনেক জায়গায় রয়ে গেছে, তারা হয়তো এখনও ডিউটিতে অনেক জায়গায় গাফিলতি করছে। তো আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তত্ত্বাবধায়ক সরকার এক রাতে সব কিছু করা সম্ভব না, ধীরে ধীরে হয়ে যাবে। তবে আমাদের একটা দাবি হলো কি, যদি তত্ত্বাবধায়ক সরকার আপনি যদি মনে করেন যে আপনার দ্বারা এই ধরনের কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব না, তাহলে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেন এবং জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সক্ষম। তারাও রেপিস্ট, জাস্ট সেম। শুনেন, আমি তো বললাম যে তাদের ওই যে নৈতিকতার অবক্ষয়, তাদের কাছে অর্থনৈতিক ব্যাপারটাই মূল্যবান, একটি মানুষের জীবন তাদের কাছে বড় কিছু না। তাদের নৈতিকতার এতটাই অবক্ষয় ঘটেছে যে তারা একটি রেপিস্টকে এবং এই আসিয়াকে যারা রেপ করেছে তাদের মতো রেপিস্টকে সে ডিফেন্স করার জন্য কোর্টে গেছে। দেখুন, যেহেতু আমরা বলেছি যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের জুলাই অভ্যুত্থানই ব্যর্থ হবে, 24-এর অভ্যুত্থানই ব্যর্থ হবে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, যে আন্দোলন, সেটা ব্যর্থ হবে। ফ্যাসিস্টের যে ফ্যাসিস্ট পতনের মাধ্যমে যে একটি নতুন বাংলাদেশ স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন থেকে ব্যর্থ হবে। অতএব তাই আমরা চাচ্ছি যে এই সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে একটি সুন্দর নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব সেই নির্বাচনের দিকে এগিয়ে যেয়ে একটি সুন্দর নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক, যাতে করে এই সরকার অনেক বেশি সময় নিতে যেয়ে কিছু ভুলভ্রান্তি, বড় বড় ভুলভ্রান্তিতে পরিণত না হয়, সেখান থেকে তাদেরকে সেফ থাকার জন্য আমরা এই আহ্বান জানাচ্ছি। আমাদের দেখেন, সামাজিক সচেতনতাটা বৃদ্ধি করতে হবে, সবচেয়ে প্রথম কথা এটা। সেকেন্ডলি হচ্ছে যে আপনার মনের ভিতরে এই উপলব্ধি আনতে হবে যে আমি অপরাধ করব না, কাউকে অপরাধের সমর্থন করব না, কাউকে অপরাধ করতে দিব না। এই কিছু বেসিক যে মানবিক শিক্ষাগুলো, যদি এই শিক্ষাগুলো আপনি শিক্ষিত না হন, এটা যদি আপনি মনের ভিতরে ধারণ না করেন, তাহলে আমি যত যাই করি, আপনি কি জানেন যে গত বছর পুরো পৃথিবীতে 3,70,00,000 নারী যৌন নির্যাতনের শিকার হয়েছে? শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, কিন্তু পারিবারিক শিক্ষার তো একটা অবশ্যই একটা ব্যাপার এনে ফলো করে, সামাজিক শিক্ষার একটা ব্যাপার আছে। আমরা দেখেন অনেক সময় হয় কি, দেখেন এই যে ইফ টিচিংগুলো হয় বিভিন্ন স্কুল কলেজের সামনে, এগুলোকে কিন্তু আমরা খুব হালকাভাবে নেই। মেয়ে এসে বিচার দিল বাসায়, আচ্ছা মা দেখেছি, দেখবো না, কালকে ওকে ধমক দিল বা টিচার এসে কিছু বললো, কিন্তু না, ইফ টিচারদেরও কিন্তু একেবারে প্রচণ্ড পরিমাণে মানে খুব শক্ত হাতে আইনিভাবে দমন করা উচিত এদের, কারণ এখান থেকে এটা শুরু করে, তারপর ওইখানে যা শেষ করে। তো কোনো ছোট ঘটনাকে আমরা হাতে প্রশ্রয় না দিই। আর নারীদের বিরুদ্ধে কোনো ছোটোখাটো অবমাননামূলক, কোনো অসম্মানমূলক কোনো বক্তব্যকেও যাতে আগামী দিনে কোথাও প্রশ্রয় দেওয়া না